সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অন মডার্ন ম্যানেজমেন্ট অফ কালাজার ফর ডক্টরস অত্র সিবিএমসি প্রতিষ্ঠানে। আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছেন আমাদের ডাইরেক্টর স্যার করিম খান স্যার এবং প্রিন্সিপাল স্যার আসন গ্রহণ করেছেন। আমাদের সিভিল সার্জন স্যার আছেন ডক্টর নজরুল ইসলাম, এবং আমাদের প্রোগ্রাম থেকে সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার ডক্টর মিজানুর রহমান আছেন। আমি সবাইকে স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি যে আসন গ্রহণ করার জন্য। এই মুহূর্তে আমি যে প্রোগ্রামের অবজেক্টিভ সম্পর্কে একটু বলি। আমি ডাইরেক্টর স্যারকে রিকোয়েস্ট করবো ফর ইনঅগুরাল সেশন। আমরা এই পর্যায়ে যে ওয়ার্কশপ অন কালাজার মডার্ন ম্যানেজমেন্ট এটার উপর নিয়ে আসছি। মূলত আমাদের কালাজারের কেস অনেক রিডাকশন হয়েছে এবং আমাদের প্রোগ্রামে আমরা ইলিমিনেশন সাকসেসে আসি, এবং নেক্সট যে ট্রেন্ড এবং গোল সেট আপ করা হয়েছে 2030 সালের মধ্যে আমরা জিরো কালাজার অর্জন করব, কালাজার ফ্রি বাংলাদেশ, এটা 2030-তে আমরা অর্জন করব। এই টার্গেট নিয়ে আমরা এখন অ্যাডভোকেসি, ওরিয়েন্টেশন এগুলো ব্যাপকভাবে যে এন্ডিমিক উপজেলার হেলথ ফ্যাসিলিটি বেস আমরা ওরিয়েন্টেশন করতেছি, এবং এর মেইন অবজেক্টিভ হলো যে সার্ভিলেন্স টেকনিক করার জন্য কালাজার পিকেডির ডিটেকশন অ্যান্ড রিপোর্টিং ফর আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট, যাতে করে ট্রান্সমিশন আমরা স্টপ করতে পারি, এজ ওয়েল এস আমরা কালাজার ফ্রি বাংলাদেশ করতে পারি। এই উদ্দেশ্যে নিয়ে আজকে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। তো শুরুতে আমি প্রফেসর ডক্টর করিম স্যারকে আমি মাইক হ্যান্ড ওভার করে দিচ্ছি যে এই ইনঅগুরাল সেশন করার জন্য। স্যার প্লিজ। Thank you very much, Dr. Talukder, for giving me the chance to start this session. We are really very much delighted that we are having with us our principal as well as civil surgeon of Mymensingh. Common World Disease Control program. একটু সংক্ষেপে একটু আমাদের প্রোগ্রামটা একটু বলি, কারণ ন্যাশনাল কালাজাইজেশন প্রোগ্রামটা হয়তো আমাদের সবার ওরিয়েন্টেশন নাই। প্র্যাকটিক্যালি এই প্রোগ্রামটা শুরু হয় 2008 সালে। কম্পিউটার মেডিকেল কলেজের প্রিন্সিপাল স্যার এবং উপস্থিত আছেন কালাজার বিষয়ে ডক্টর মিজানুর রহমান, এবং আমার সামনে ভূমিষ্ঠ কমিউনিটি বেসড মেডিকেল কলেজ এবং আমাদের স্বাস্থ্য সেবায় নিয়োজিত ডাক্তারবৃন্দ, আসসালামু আলাইকুম। কালাজ্বর, আমার মনে হয় যারা সিনিয়র ডাক্তার আছেন সবাই প্রায় কালাজ্বরের রোগী কেউ না কেউ জীবনে কখনো ফেস করছেন। আমি কালাজ্বরের বিষয়ে একটু কথা বলতে যাচ্ছি। সেটা হলো আমাদের যে সর্বপ্রথম কিন্তু বাংলাদেশে যশোর জেলায় কালাজ্বর শনাক্ত হয়েছিল। সেখান থেকে তারপরে যদি আমরা কালাজ্বরের এন্ডেমিক জোন আমাদের আজকে ওয়ার্কশপ থেকে ছবিকে তুলতেছে তুলে নিয়ে যে স্যার এখন তুললেন প্রয়োগিক অবস্থায় যেখানে প্রয়োগ করাতে হবে সারাদিন মহাবিশ্বিক বিভাগ করবে। বিশেষ করে আমাদের ত্রিশালা যেখানে কাছাকাছি থাকে, ত্রিশালা ফুলবাড়িয়া এটা আমাদের কাছে, দুটোতে যেহেতু বেশি রোগী আছে এখন আমরা সার্ভিলেন্স বিভাগ বেশি রোগীগুলোকে শনাক্ত করে আমরা এই ফুলবাড়িয়া এবং ত্রিশালাকে অবশ্যই 2030 সালের ভিতরে যাতে আলাদা করতে পারি, এই করতে দেখতে পারি। আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তারপরে মডার্ন ট্রিটমেন্ট, তারপরে কিছু ছবি দেখাবো, তারপরে শেষ করে দেবো। একটু তাড়াতাড়ি যাব। এই দুজন ভদ্রলোক হচ্ছেন স্যার উইলিয়াম লিশম্যান এবং চার্লস ডোনোভান। এনারা দুজনেই এলডি বডি আবিষ্কার করেছেন, লিশম্যান ডোনোভানে। তাদের নাম অনুসারেই লিশম্যান ডোনোভানের নামকরণ হয়েছে। এটা একটা হিস্টোরিক্যাল মাইলস্টোন। 1824 সালে প্রথম কেস ডায়াগনোসিস হয়েছিল। 1903 সালে পজিটিভ এজেন্ট লিশম্যান এবং ডোনোভান তারা এটা আবিষ্কার করেছেন, এবং 1904 সালে ইন ভিট্রো এটা কালচার করা হয়েছিল। 1921 সালে আমি যখন এখানে পড়েছি তখন অ্যালডিহাইড টেস্টই ছিল, তখন মডার্ন যেগুলো টেস্ট সেগুলো আসলে ছিল না, সেটা 1921 সালে আবিষ্কৃত হয়েছিল।
1940 সালে 1940 সালে স্বামীনাথ এটাতে ফ্লেবোটোমাস আর্জেন্টিফিস ওয়াজ ভেক্টর অফ ভিএল 1940 সালে আবিষ্কার হয়েছে। 1915 সালে অ্যান্টিলিশমেনিয়াল ড্রাগ যেটা সোডিয়াম স্টিবিউগ্লুকোনেট আবিষ্কার হয়েছে। একটু গ্যাপটা দেখেন স্যার, 1824 থেকে 1915, এত বছর সময় লেগেছে। এটা হচ্ছে গ্লোবাল বার্ডেন অফ কালাজ্বর। বিশ্বে আমরা প্রতি বছর 1 to 1.6 মিলিয়ন কেস পাই। তার ভিতরে আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে 200 মিলিয়ন পিপুল আর রিক্সে আছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, এবং প্রতি বছর 25,000 থেকে 40,000 কেস রিপোর্ট হয় এবং 200 থেকে 300 ডেথ পার ইয়ার। ভিএল সিচুয়েশন ইন বাংলাদেশ, আমাদের স্যার বলেছেন যে 1824 সালে প্রথম কেস ডায়াগনোস হয়েছিল এবং সে সময় 70,000 লোক মারা গিয়েছিল এটাতে। যখন ম্যালেরিয়া ইরেডিকেশন প্রোগ্রাম চলে তখন এটা কালাজ্বর এলিমিনেশন হয়ে গিয়েছিল প্রায়, কিন্তু পরবর্তীতে 80 দশকে এটা আবার রিমার্জ হয়েছে। রিমার্জিংটা খুব চ্যালেঞ্জ আপনার ভেক্টর বর্ন ডিজিজের ক্ষেত্রে। সেক্ষেত্রে 12,000 কেস হ্যাভ বিন ডকুমেন্টেড সে সময়। বাংলাদেশের 45টা ডিস্ট্রিক্ট এবং 140টা উপজেলায় কালাজ্বর আছে। 45 ডিস্ট্রিক্ট 130 উপজেলা, তার ভিতরে ময়মনসিংহ হচ্ছে সবচেয়ে বেশি। কেন যে ময়মনসিংহ বেশি এটা নিয়ে বিশাল গবেষণা করতে হবে আসলে। ময়মনসিংহ কেন এখানে এত ভিএল কেস আসলো, কেন এখানে ভিএল ভেক্টরটা এখানে এত বেশি। এবং আমি দেখেছি যে ব্রহ্মপুত্র নদের ওইদিকে কিন্তু ভিএল কম, ওইদিকে ভিএল কম, এইদিকে ভিএলটা বেশি। ঈশ্বরগঞ্জ নাম দিলে কিন্তু ভিএল কেস কম। সব কেস ত্রিশাল, ফুলবেড়িয়া, গফরগা এই অঞ্চলে। ময়মনসিংহ সদরও কিছু কেস আছে। কজিটিভ এজেন্ট, এটা আমি খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি। কজিটিভ এজেন্ট আমরা জানি, পজিটিভ এজেন্টের পিকচার, একটা প্রোমাস্টিকেট ফর্ম, একটা মাস্টিকেট ফর্ম। এটা হচ্ছে হাতে আঁকা পিকচারটা। ভিএল ট্রান্সমিটেড বাই ফিমেল স্যান্ড ফ্লাই। এটা খুব ছোট হয়, 1.5 to 2.5 মিলিমিটার। আমি যখন এখানে পড়েছি তখন আমাদের কমিউনিটি মেডিসিন বড় একটা স্যান্ড ফ্লাইয়ের একটা দামে ছিল, বিশাল স্যান্ড ফ্লাই, এখনো আছে মনে হয় স্যার। কিন্তু আমি তখন জানতাম যে এটা মনে হয় এটা এত বড় হবো না, আরেকটু ছোট হতে পারে। পরে আমি শুনি এটা 1.5 to 2.5 মিলিমিটার বড় হয়। এটা কলমের নিপের সমান বড় হয়। পরে দেখেছি আমি অনেক স্যান্ড ফ্লাই আমি দেখেছি তখন। এখন আমাদের SKKRC একটা ল্যাব আছে, সেখানে স্যান্ড ফ্লাই তৈরি করা হয়। এখন 19তম জেনারেশন চলছে স্যান্ড ফ্লাইয়ের। সবচেয়ে স্ট্রেল স্যান্ড ফ্লাই আছে, কামড়ালে কিছু হবে না। ল্যাবটা স্যার আমাদের SK হাসপাতালের পিছনে আছে, এই ইনসেক্টোরিয়াম। হ্যাঁ, ও এখানে স্যান্ড ফ্লাই এবং এডিস মসকিটো দুইটা আইসিডিআই বিস্তার গবেষণা করছে। স্যান্ড ফ্লাই স্যার 19তম জেনারেশন চলছে, হাইব্রিড স্যান্ড ফ্লাই স্যার। সাইজটা হচ্ছে একটু বড় বড় আর কি, যেগুলো স্যার হাইব্রিড। যেগুলো স্যার ওয়াইল্ড সেগুলো অনেক ছোট স্যার। ব্রিডিং প্লেস, এটা ময়মনসিংহ কমন সিনারিও। এটা একসময় সবখানে ছিল। যেখানে গোয়াল ঘর থাকে, যেখানে গরু পায়খানা করে, সেখানে এগুলি থাকতে বেশি পছন্দ করে এই ভেক্টরটা। আমি যতদূর বুঝেছি যে ভেক্টর কন্ট্রোল যদি না করি কালাজ্বর এলিমিনেশন হবে না। যতই জিরো ট্রান্সমিশন আমরা বলি না কেন, ভেক্টর কন্ট্রোল করতে হবে। ভেক্টর কন্ট্রোল করা খুবই কঠিন কাজ, খুবই কঠিন। এখনো ম্যালেরিয়া ভেক্টর কন্ট্রোল করতেই পারেন। কত গবেষণা চলছে। রিস্ক ফ্যাক্টর সোশিও ইকোনমিক। আমরা গরিব দেশ, কালাজ্বর কোনো বড় লোকের কোনো কালাজ্বর হয় না, এবং ল্যাক অফ প্রোগ্রাম অ্যাক্টিভিটিস। কোভিড কারণে এই জিনিসটা আমাদের ল্যাক হয়েছে অবশ্যই। অনেক প্রোগ্রাম থেকে আমরা নজর চলে গিয়েছে, এই জন্য কেস কিন্তু বাড়ছে। আমাদের সিএস স্যার বলছেন যে এই বছরই ফুলবাড়িয়াতেই 6টা কেস পাওয়া গিয়েছে, নিউ কেস। এটা কিন্তু অ্যালার্মিং। হোস্ট ফ্যাক্টর এক্সপোজ টু ভিএল এন্ডেমিক এরিয়া, প্রক্সিমিটি টু ভিএল পিকেডিএল অ্যান্ড এসিমটমেটিক কেস। যদি ম্যালনিউট্রিশন থাকলে ইনকিউবেশন পিরিয়ডটা অনেক কমে যায়। যদি কোইনফেকশন থাকে ইনকিউবেশন পিরিয়ড কমে যাবে। ইনএডিকুয়েট হেলথ সিকিং বিহেভিয়ার অ্যান্ড নট ইউজিং বেড নেট, যদি মশারি ইউজ কেউ না করে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, মাড হাউস যদি ফাটা থাকে ইয়েতে, এবং যদি আনক্লিন থাকে,
আমি খুব চিন্তিত এই প্যারাসাইটিক ফ্যাক্টর নিয়ে। আমরা স্যার এখন অনেক ড্রাগ রেজিস্ট্যান্স কেস পাচ্ছি, আমরা স্যার অনেক ইনসেকটিসাইড রেজিস্ট্যান্স স্যান্ডফ্লাই পাচ্ছি, যে ওষুধ দিলেও তারা মরছে না, যেটা ডেল্টামিথিন দিচ্ছে, ওষুধ দিলে মারছে না। এবং সবচেয়ে ভয়াবহ হবে কিনা আমি জানি না, অ্যাক্টিভেশন অফ মোর ভিরুলেন্ট জিন, এই ভেক্টর কিন্তু তাদের ক্যারেক্টার পরিবর্তন করছে, এই স্যান্ডফ্লাই তাদের ক্যারেক্টার পরিবর্তন করছে। আমি সেদিন একটা পাবলিকেশনও দেখলাম যে মাটির ঘরে তারা থাকছে না এখন স্যার, এই বিল্ডিংও থাকছে, যেসব বিল্ডিংয়ে ফাটা ফাটা বিল্ডিং আছে ওইখানেও 2-1টা স্যান্ডফ্লাই পাওয়া যাচ্ছে। তাদের মাটির ঘর পাচ্ছে না, তারা পাচ্ছে না। মাটির ঘর না পাওয়ার জন্য তারা এখন থাকবে কোথায়? তাদের তো সার্ভাইভ করতে হবে, তাদের ক্যারেক্টার চেঞ্জ করছে স্যার। স্যার এগুলি ভয়ঙ্কর কিনা এটা পরবর্তী বোঝা যাবে। স্যার বড়লোক হয়ে গেছে স্যার, আমরা আমাদের স্যান্ডফ্লাই বড়লোক হয়ে গেছে স্যার। লিখছি স্যার। লিশমিনের এটা হচ্ছে লাইফ সাইকেলটা। কেস ডেফিনেশন স্যার আমি এখানে বলার কিছু নাই। এটা নিউ কেস যদি 14 ডেজে বেশি জ্বর হয় নিউ কেস হবে। ট্রিটমেন্ট ফেলো, চিকিৎসা নিয়ে যাওয়ার যদি 15 দিনের ভিতরে আসে, 6 মান্থের ভিতরে আসলে ট্রিটমেন্ট ফেলোর, এবং 6 মান্থ পরে হবে রিল্যাপস কেস। কেস ডেফিনেশন পিকেডিয়াল, গায়ে দাগ হবে, এটা স্যার আমি তাদের কুইট করে যায় স্যার, এখানে আমি হাতের সামনে এটা স্যার বলবো না স্যার, এটা স্যার আমরা সবাই জানেন। ট্রিটমেন্ট অফ নিউ কেস এটা সিঙ্গেল ডোজ অ্যাম্বিজম, একদিন দিয়ে শেষ হয়ে যাবে এবং খুব এক্সপেন্সিভ। আমাদের পরিচালক মহোদয় স্যার বলতেছেন এগুলোর দাম কীরকম হইতে পারে, যেগুলো আমরা খুব লাকি যে গরিব দেশ বলে হয়তো WHO আমাদের দান করছে। একটা ভায়াল যদি 20,000 টাকা হয়, প্রতিটা রোগের চিকিৎসা 2 থেকে 3 লক্ষ টাকা লাগে, এবং সম্পূর্ণ চিকিৎসা বিনামূল্যে পাচ্ছে মানুষ। অল্টারনেটিভ ড্রাগ ম্যালটোফুসিন, আমার কালাজ্বরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, এগুলি একটাও কিন্তু স্পেসিফিক ফর VL এর জন্য আবিষ্কার করা হয় নাই। অ্যামোরেসিন তো স্যার অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ স্যার, ম্যালটোফুসিন তো স্যার অ্যান্টি ক্যান্সার ড্রাগস। এগুলো দিয়ে কোনো মতে হয়তো কাজ চালানো হচ্ছে, যদি কোনো গবেষণা না হয় সব ড্রাগস রেজিস্ট্যান্স হয়ে যাবে। রিল্যাপস কেস তার বাড়ছে স্যার, ট্রিটমেন্ট ফেলিওর বাড়ছে স্যার, পিকেডিএল বাড়ছে। এখন স্যারেরা আমাদের যে পলিসি মেকাররা এখন যেহেতু আমাদের নতুন ড্রাগ নাই, কম্বিনেশন নিয়ে একটু চিন্তা করছে, এই কম্বিনেশন দিয়ে চিকিৎসা করা যায় কিনা। সেক্ষেত্রে অ্যামোরেসিন বি এর সাথে প্যারামাসিন কম্বিনেশন, ম্যালটোফুসিনের সাথে প্যারামাসিন কম্বিনেশন, তারপরে অ্যামোরেসিন বি এর সাথে ম্যালটোফুসিন কম্বিনেশন দিয়ে কিছু করা যায় কিনা। কিন্তু আমি স্যার দেখেছি স্যার এগুলি স্যার সিঙ্গেল ডোজের মতো কাজ স্যার সেরকম করে না। ট্রিটমেন্ট অফ NK, এটা স্যার সেকেন্ড লাইন ট্রিটমেন্ট, অ্যামোরেসিন বি ডিঅক্সিকোলেট। এটা স্যার যখন আমি প্রথম কাজ করি স্যার, এটা দিয়ে আমার স্যার 50 থেকে 60টা কেস চিকিৎসা করেছিলাম স্যার। এই ওষুধটা স্যার রিল্যাপস খুব কম পেয়েছে, অল্প অল্প করে 15 দিন দিতে হয়। হ্যাঁ, এটা স্যার রিল্যাপস খুব কম পেয়েছে। এটা স্যার আমাদের মার্কেটে নাই, কিন্তু এটা অনেক টক্সিক, লাইপোজোমালের চেয়ে এটা অনেক টক্সিক। আর সোডিয়াম মিস্টিপোগ্লুকোনেট তো এখন স্যার নাই স্যার, এখন প্রোডাকশনই বন্ধ হয়ে গেছে। কোষকার ডার্মালিসিসের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে ম্যালটোফুসিন স্যার, আমরা সবাই জানি। ম্যালটোফুসিনের কিছু স্যার খুব ব্যাড ইফেক্ট আছে, আমি স্যার 2টা ছবি দেখাবো, আমরা ওখানে পেয়েছি স্যার ম্যালটোফুসিন দেওয়ার পরে এবং অ্যাম্বিজম দেওয়ার পরে 2টা রিয়াকশন করেছে, ড্রাগ রিয়াকশন হয়েছে, এবং 2টা পাবলিশড হয়েছে, 2টা পাবলিশ আর্টিকেল। ট্রিটমেন্ট অফ কালাজ্বর ইন স্পেশাল সিচুয়েশন, প্রেগনেন্সির আমার স্যার ব্যক্তিগত মতামত স্যার ক্লিনিশিয়ান যেটা বলেছে ওইটাই হবে, গাইডলাইন্সে গাইড করবে। যদি জ্বরের রোগী যদি স্যার ফার্স্ট ট্রাইমেস্টারে হয়, যদি স্যার ক্লিনিশিয়ান যদি মনে করে ওষুধ দিয়ে দিতে হবে স্যার, দিয়ে দিতে হবে, এবং আমার সেকেন্ড ট্রাইমেস্টার ওয়েট করা যাবে না। ক্লিনিশিয়ান যেটা বলবে ওইটাই হবে প্রেগনেন্সির ক্ষেত্রে। এটা গাইডলাইন স্যার যারা প্রিভিতে, যারা স্যার ইয়েতে কাজ করে, গ্রামে কাজ করে তাদের জন্য স্যার, এটা স্পেশালাইজড সেন্টারের জন্য না। ট্রিটমেন্ট অফ কালাজ্বর স্পেশাল সিচুয়েশন, যদি ম্যারিড ওমেন অফ রিপ্রোডাক্টিভ এজ হু আর নট ইউজিং কন্ট্রাসেপটিভস রেগুলারলি, তার জন্য স্যার অ্যাম্পোটারসিন বি। ওমেন হু আর ব্রেস্ট ফিডিং অ্যান্ড দেয়ার বেবিস, তার জন্য অ্যাম্পোটারসিন বি। এই জন্য স্যার একটু সাবধানতা অবলম্বন করার জন্য এটা বাচ্চাকে ব্রেস্ট ফিড করতে 2 সপ্তাহ নিষেধ করা হয়, কারণ
কোনো স্যার গবেষণা নাই যে অ্যাম্ফোটেরাইসিন বি ব্রেস্ট মিল্ক থেকে আসে কিনা। কালাজির উইথ সিভিয়ার এনিমিয়া যদি লেস দেন 5 হয়, আমাদের টার্গেট থাকবে 6 এর বেশি রাখা, সেক্ষেত্রে ব্লাড দিয়ে কালেকশন করে দিতে হবে। ট্রিটমেন্ট অফ কালাজির অফ কোমরবিডিটি, যদি স্যার সিকেডি থাকে, যদি অন্য কোনো রোগ থাকে, সেক্ষেত্রে স্যার অ্যাম্ফোটেরাইসিন বি লাইপোজোমালটা দিতে হবে। ফলো আপ 1 মান্থ, 6 মান্থ, 1 ইয়ার। টিকেডিএল প্রথম 3 মাস পর, আবার পরেরটা 1 মাস, 1 ইয়ার্স পরে। ইনিশিয়াল কিওর রিমিশন অফ ফিভার, এটা স্যার আমি কুইট করে যাই স্যার, এটা স্যার এখানে বলা কিছু নাই, এটা স্যার জুনিয়রদের জন্য। কিওর অফ পিকিডিএল, চামড়ার দাগটা চলে যাবে। এটা হচ্ছে কালাজ্বর ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস বাংলাদেশ ব্যাপী। আমার অনেক আনন্দ লাগতো যদি এখানে আমার মেডিকেল কলেজের নামটা থাকতো, কারণ এখানে প্রচুর কাজ হয়, প্রচুর রুগী আসে। এটা আমি স্যার কথা বলেছি, এখন দেখি তারা কি করে। এটা হচ্ছে সেন্ট্রাল পলিসি মেকিং এর ব্যাপার। স্যার নতুন স্যার কেস পড়ে গেছে এখানে স্যার, রংপুরের পীরগঞ্জ এবং দিনাজপুরের পার্বতীপুর ঘোড়াঘাট, একটা কেস পালিয়েছে এন্ডেমিক বলে বলছে। এটা আমাদের ডেপুটি সিভিল সার্জন মহোদয় পালপেট করছে। এখন কিছু আমি ছবি দেখাবো, আমার প্রেজেন্টেশন প্রায় শেষ স্যার, কিছু ছবি দেখাবো এখন। এটা হচ্ছে টিপিক্যাল ভিএল কেস, হিউজ স্প্লিন। স্যারের এই ছবিটা স্যার ইন্টারন্যাশনাল হয়ে গেছে স্যার, আমাদের ডেপুটি সিভিল মহোদয় এখানে বসে আছেন, এটা স্যার ইন্টারন্যাশনাল প্রেজেন্টেশন এইটা যায় স্যার। ভিএল কেস, হিউজ স্প্লিন, ক্যাকেকটিক শরীর, হাড্ডি বের হয়ে গেছে। এটা আমাদের দেশ না, এটা ইন্ডিয়া, একটা হচ্ছে সুদানের। এই কেসটা হচ্ছে আমাদের টিমের সার্থকতা, কালাজ্বর এলিমিনেশন প্রোগ্রামের সার্থকতা। এই কেসটা একটু স্যার 2 মিনিট সময় নেবে এটা পিছনে। এই বাচ্চার নাম রানা ছিল, রানা, তার বাড়ি হচ্ছে ফুলবাড়িয়াতে। একটা ফিল্ড ভিজিটে স্যার এই টিমে আমিও ছিলাম, আমাদের নাইম ভাই ছিল। এই বাচ্চারা স্যার বসে আছে এবং আমাদের যে আশেপাশের লোকজন বলছে আপনারা স্যার আসছেন, একটু দেখেছেন। আমাদের টিম লিডার ছিলেন রবিন আমিন স্যার, ছিলেন আমাদের টিম লিডার। পরে আমরা দেখলাম যে এই রুগীটা সব হাসপাতালে গিয়েছে, ক্যানা মেডিকেল কলেজ হাসপাতাল, সাভারের হাসপাতাল, সব সে বেসরকারি হাসপাতালে গিয়েছে, কিন্তু কোনো গভর্নমেন্ট স্ট্রাকচারে যায় নাই। এবং তার স্যার কালাজ্বর টেস্টই করা হয় নাই, কোনো সময় স্যার RK39 করা হয় নাই। 5-7 বছর যাবৎ সে প্রচুর পয়সা খরচ করেছে এবং সে বসে আছে, তার বাবা মা বসে আছে, বাচ্চাটা কখন মারা যাবে। পরে আমরা স্যার বাচ্চাটাকে ফুলবাড়ি থেকে মহর্ষি নিয়ে এসে চিকিৎসা দিলাম, সিঙ্গেল অ্যাম্বিজম, হাইলি পজিটিভ স্যার। তা আমরা তো ওকে স্যার ইয়েও করেছিলাম, PCR-ও করেছিলাম, হাইলি পজিটিভ। পরে ছবি দেখেন স্যার, সে কীরকম সুন্দর চেহারা হয়ে গেছে। সে এখন স্কুলে যায় স্যার, তার বাবা মা খুব গরিব, মাঝে মাঝে সে রিক্সাও চালায়, পয়সা ইনকাম করে। কালাজ্বর চিকিৎসা করে স্যার খুব মজা স্যার, এরকম স্যার র্যাপিড চেঞ্জ হয়ে যায়, র্যাপিড চেঞ্জ। সবাই স্যার কৃতজ্ঞ থাকে, এটা স্যার ভালো লাগে। এটা পিকিডিএল অনেক কটা স্লাইড এখানে আছে। পিকিডিএল এখন চ্যালেঞ্জ স্যার, পিকিডিএল প্রতি লেশনের ভিতরে এলি পড়ে যাচ্ছে, প্রতি লেশনের ভিতরে। আমাদের দেশের সমস্যা স্যার, মেয়েদের নিয়ে আসা যায় না, কারণ এতে তো স্যার কোনো সমস্যা হয় না, শুধু কালার, স্কিন চেঞ্জ হয়ে যায়, কালার চেঞ্জ হয়ে যায়। আর বাংলাদেশে একটু ডার্ক, আর মেয়েরা স্যার যদি এরকম পিকিডিএল হয় স্যার ফর্সা হয়ে যায়, তার মনে করে সে ফর্সা হয়ে গিয়েছে, তার চেহারা সুন্দর হয়ে গেছে। এরকম অনেক পেয়েছি স্যার, এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। তার চেহারা সুন্দর হয়ে গিয়েছে, তার মেয়েটা সুন্দর হয়েছে, তার পিকিডিএল পরে ফিল্ডে যেয়ে ধরে নিয়ে আসতে হয়েছে। পিকিডিএল, মেয়ে পিকিডিএল খুবই কম আসে। এই বাচ্চাটা মেয়েদের মুখে এরকম সাদা দাগ হয়ে যায়। এটা নোডুলার ফর্ম, ম্যাকুলার লেশন পুরা পিঠ জুড়ে। এটা চিকিৎসার আগে, চিকিৎসার পরে। পিকিডিএল বাচ্চা, নোডুলার ফর্ম পিকিডিএল।
এটা হচ্ছে কিউটিনিয়াস লিশমিনিয়াসিস। এটা আমাদের দেশের রোগ না, এটা আমাদের দেশে আসে, এটা হচ্ছে মিডল ইস্টে, এটা মিডল ইস্টে, এটার ভিন্ন, এটা ফিলোপটোমাস অন্য স্পেসিসের, এটা কিউটিনিয়াস। এই দুটো কেস স্যার দেখাচ্ছি, যে এই দুটো স্যার পাবলিশ আর্টিকেল স্যার। এটা প্রথমটা স্যার লাইবোজোম ল্যাম্পোটারসিন দেওয়ার পর স্যার এভাস্কুলার নেক্রোসিস হয়ে গেছে এই বাচ্চাটা। নাককে স্যার অ্যালাভ দ্য নোজ, নাকটা খুলে পড়ে গেছে জাস্ট স্যার। স্যার পরে স্যার যেহেতু স্যার এটা বাচ্চা আস্তে আস্তে বড় হয়েছে, আস্তে আস্তে একটু কাভার হয়েছে স্যার, এখন সে ভালো আছে অ্যামোজিয়াম দেওয়ার পর স্যার। এটা যেহেতু বাচ্চা দেখে স্যার আমরা সিঙ্গেল ডোজ স্যার সাহস করি নাই, তখন তার বয়সটা অনেক কম ছিল, আমাদের 5 করে 3 দিন দিচ্ছিলাম স্যার। প্রথম 5 মিলিগ্রাম দেওয়ার পরে স্যার এই অবস্থা হয়ে গেছে, পরে স্যার আমরা ডিসকন্টিনিউ করে দিয়েছি। আমাদের কেস আমার কেআরসি কেস স্যার, কেআরসি কেস একটা কেস পেয়েছি স্যার যে এভাস্কুলার নেক্রোসিস হয়েছে। এটা স্যার যে লিপিড ফর্মুলেশনের জন্য কিনা স্যার, যে যে স্যার এভাস্কুলার নেক্রোসিস করেছে লিপিডটা যে। আরেকটা কেস স্যার ম্যালটোক্সিন দেওয়ার পরে স্যার কর্নিয়াল আলসার হয়েছে, এই কেসটা স্যার, এই কর্নিয়াল আলসার ডেভেলপ করেছে ম্যালটোক্সিন দেওয়ার পরে। এটা স্যার পাবলিকেশন হয়েছে, এবং এটা স্যার আমরা এই কেআরসি দেখার পরে স্যার পাবলিকেশন যাওয়ার পরে স্যার গাইডলাইনও এসেছে যে ম্যালটোক্সিনে কর্নিয়াল আলসার হয় তখন রিভার্স করে স্যার, ওষুধ যদি বন্ধ করা যায় আবার রিভার্স করে ভালো হয়ে যায়। এই চোখটা স্যার আমরা বাঁচাতে পারি নাই। এই যে লোকটার চোখটা, মিজান নামে একটা রোগী স্যার, নামটা বলা উচিত না, এই চোখটা আমার স্যার বাঁচতে পারি না স্যার, চোখটা ফেলে দিতে হয়েছে। পরবর্তীতে স্যার অনেক চোখ আমরা বাঁচাতে পেরেছি পরবর্তীতে স্যার। এটা আমাদের সূর্যগঞ্জ কালাজার সেন্টারের প্রথম দিকের অবস্থা, এবং এটা বর্তমান অবস্থা। ভাঙাচোরা বিল্ডিং স্যার, পরিত্যক্ত ভবন ছিল স্যার, পরিত্যক্ত ভবন ছিল 2012-র আগে স্যার। স্যার স্যার 2012-র স্যার। এটা স্যার আমি বলি স্যার যে সুকুমার রায় 1923 সালে লিশমিয়াসিসে উনি মারা গিয়েছিলেন। তখন সেই সময় লিশমিয়াসিস কিউরেবল রোগ ছিল না মোটেই। তখন যদি অ্যামাজন থাকে উনি মনে বাঁচতে পারতেন। সুকুমার রায়ের ছেলে সত্যজিৎ রায়, তার ছেলে সন্দীপ রায়, এইরকম জেনারেশন স্যার খুব কমই আছে আমাদের মনে হয় আর কি স্যার। সুকুমারের বাবা স্যার উপেন্দ্র কিশোর রায়, হ্যাঁ, 4টা জেনারেশন স্যার। উপেন্দ্র কিশোর রায় উনি স্যার বিখ্যাত সাহিত্যিক ছিলেন স্যার। উপেন্দ্র স্যার কোথায় বাড়ি স্যার? কালীবাড়ি, ময়মনসিংহের লোক স্যার। স্যার 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 ওনার নামই হচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, এটা আমি জানতাম না স্যার, থ্যাংক ইউ স্যার। দাদা স্যার ওনার নামই স্যার উপেন্দ্র বিদ্যাপীঠ স্যার। আচ্ছা 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 স্যার, জি ম্যাডাম। দাদার নামে এরকম স্যার জেনারেশন পৃথিবীতে বিরল, যে উপেন্দ্র কিশোর, সত্যজিৎ রায়, সুকুমার রায়, সন্দীপ রায়, ফেলুদা, এখন স্যার ফেলুদা যিনি করে আর কি সন্দীপ রায়। আমার স্যার প্রেজেন্টেশন শেষ স্যার। Nowadays leishmaniasis is curable disease. আমরা সবাই হাসি খুশি থাকতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you very much. খুব স্কিপ করে গেলেও সে আসল জিনিসগুলো বলছে। Again, greetings, and we are very grateful to the CBNCB and also director, because in very short time this workshop was organized, and same workshop was we did last year. So thank you Pragya, he also completed a clinical aspect. I will brief some update of the program, and I will want to clear why we are here and what we want to request you at this version of Kala-Azar innovation program. Actually, few slides I will show. First of all, where we are in the program, Kala-Azar innovation program.
Actually, Bangladesh now availing Kala-Azar elimination program. That means we have endemic upazila. All upazila they have case number less than 1 per 10,000 population, and it is unit at Bangladesh upazila. But India it is block and other country in different area. So at all upazila we achieve this elimination less than 1 case per 10,000 population during 2016 till we are maintaining it, and we have now next target that is already director sir mentioned. We have two target. By 2025 we want to block transmit the Kala-Azar. That is, we do not want to new case beyond 2025, and also we want to achieve zero case by all types by 2030. As PKDL and relapse they appear later on, maybe if a case receive treatment at the age of 20, but relapse maybe at the last day of or at the last stage of his life. So it is very difficult to eliminate all PKDL or relapse within 2030. But if we block the transmission, if we stop the new case, then we can say after stopping new case, no more relapse or PKDL will be happening. So in Bangladesh already we have seen in the map, this is mapping done when program undertaken during 2008 after memorandum of agreement among Bangladesh, Nepal, Thailand, what is facilitated by WHO in Geneva. That time 100 upazila were mapped and they are endemic, other upazila they are non-endemic, and these 100 upazila within 26 districts. But from the very beginning, Mymensingh district they are reporting 50% case of total Bangladesh. Still it is happening. So these 26 upazila district, we have 38 million people at risk, mainly BL. Prog already said we do not have cutaneous leishmaniasis. We have some, they are imported, and we have the NKAP program. Under this program, we have the steady decline of the cases. And this program taken these activities, major activities. They set goal target, but strategies and activities, the priority activities is early diagnosis and complete treatment. You know, sir, the respected teacher, what we know, treatment diagnosis is up to the physician, clinician and the specialist. But director sir only say, we need to report and detect and evaluation for evaluation of confirmed diagnosis, so that no case we should miss, because our case number already I will show at the graph very limited, and we are achieved elimination status. So case very few in number. So far I remember after last workshop from here, we did not find any report from here, any suspect case, neither PKDL, neither new or relapse. So in this stage, it is the earnest request to all physicians, if minimum suspicion, then we need to evaluate for diagnosis so that we can treat and we can prevent and block the transmission. This is our main focus, early diagnosis and complete treatment. We do vector control, and there is IRS, indoor residual spray within the endemic upazila. Here deltamethrin is using, and wall up to 6 feet at the indoor level they are sprayed and effective for 6 months. Program is doing this IRS every year 2 times, pre-monsoon and post-monsoon, and this will be continue up to 0 case achievement. Effective disease surveillance, that's why we are here very much, I want to say, because disease surveillance now is the
focus and we want to establish it. We everybody know polio eradication we achieve, and AFP surveillance is very strong activity in our country. We achieve polio eradication, but still AFP surveillance ongoing. But we cannot say Kala-Azar picadile surveillance we achieve that level, but we want to go that level. Even this surveillance will be continue after 0 case achievement. So I am here that Mymensingh region to establish surveillance. So I will share my mobile number so that I can support you and I can get any report, and I will always with you with Kala-Azar elimination program. We have advocacy communication, social mobilization meeting at district level, upazila level, even at the committee level, and operational research though limited, but it is ongoing, and multi-sectorial and cross-border collaboration. Last year we initiated this cross-border collaboration because India, we are ahead to India. India, they have large number of Kala-Azar till now. There is huge. They did not achieve elimination, but we achieve elimination. But we have long porous border, and you know our endemic upazila also in the border. So we are expecting we will be 0 case, but we will be in threat of outbreak importation from India. So cross-border collaboration we are initiated. So this graph, it will show the program where we was and now where we are. If we have to say at the last 2022 till 5 June, we have 39 cases reported this year, and out of 39, 15 new cases reported, 6 relapse and 18 cases PKDL. 22 is receive treatment. His or her all address, including mobile number, is mentioned here. Our surveillance team, they make plan and they go to that village and they visited that patient. They do index house screening, and also they go house to house around this index case to find out additional case, and also they apply IRS so that transmission could be blocked. So this activity is very strong and very effective, and it is maybe because early detection and transmission block, we need to report early case, and if our team know, then they go to the field. So we are hoping from 2016 we are maintaining elimination, and we are hoping we may achieve 0 transmission by 2025. Here just comparison to death and number of cases. Previously death also many number, but it is also decreased. But at the 2018-19, you are seeing the graph is elevated because the surveillance. Before our surveillance is weak, now we are doing surveillance, and we also do death surveillance. If a case or Kala-Azar patient die within 6 months after treatment, it is reportable, and after report we go for verbal autopsy and we do cause analysis. That's why it is increased, but again it is declining. And this year we have no death. 2020 only we have 1 death. Dr. Pragya already said we classify this Kala-Azar in different type. This is programmatic, not scientific. Scientifically, we know there are BL, CL, and ML. But programmatically, we do new Kala-Azar, relapse Kala-Azar, PKDL, and Kala-Azar treatment failure. And new Kala-Azar already is mentioned. If it is a first time, they have clinical feature and RDT is positive, then clinician can make it is confirmed and refer for treatment. Very simple. But relapse and PKDL, this is we have a follow-up program. We do follow-up every treated case up to 5 years. First follow-up after 1 month, second follow-up 6 months, then every year we do follow-up. And after 1 month, we assess the patient. If improve, we say it is initial cure.
we cannot say cured at the end of first month. And we do second follow-up at the end of 6 months, we assess again. That time we concluded patient may be cured, maybe failure, maybe relapse, maybe non-responsive. Like this way, a clinician they are classified. So, when a patient did not substantial improvement at the second follow-up, then we could say it is a treatment failure. And we have very limited case, only 1 or 2 cases per year. And if a patient cured at 6 months and later on develop sign symptom again at any time of his or her age, we can say relapse. Relapse and relapse and failure always confirmed by parasitologically or PCR. We have SKKRC, PCR, and microscopy option previously, but the COVID-19 we are affected and it is seriously affected. Now SKKRC has limited service, and PCR and microscopy is no more available, but it will be resolved soon, I think. So, at tertiary level hospital, medical college hospital, what we expect more, relapse, PKDL and asymptomatic case should be evaluated and to confirm. Then, if you refer, then we have treatment option, we have enough medicine, lot of medicine, we have stock. So, treatment, it will be nearby USC or SKKRC, but our challenge is to find all case. Case should not be missing, then we cannot be achieve our target. So this is the map, already it is shown, our progress. Previously we have hyper endemic upazila, that is more case, more than 2.5 or more than 1 case. Some upazila, some upazila already green, and some upazila they have 0 case subsequently 3 or 4 years. And latest we have all green, and it means less than 1 case per 10,000 population. Already we shared our target and mission. So these all 26 district, and under this district all the upazila in Bangladesh. Some activities what we are doing in the field, already we said, the orientation program to doctors, nurse and our health workers, it is ongoing at tertiary level, district level, USC level, and also at the community level to those who are our staff. We do active case search vigorously. What do you mention? We have line list, we have data, we go to the field with the data, and our team, they go house to house. Even our medical officer, they go community clinic, and here our medical technologists do RDT test, and medical officer they confirm clinically and RDT test. And sometimes we do cluster assessment at the village level. Our team go to house, assess the cluster, and all old case they assess, they try to find out any PKDL or relapse and any new cases. So this is IRS activities, what is going on from 2012, and each year 2 rounds happen. Some training activities here, and we are SMO our other field. We are continuously visit USC and support at need base. So our strength, this is recommendation from JMM, Joint Monitoring Mission. This is a very highly specialized team. They came to Bangladesh on request of Bangladesh government to see the program, and they also visited Mymensingh and Rajshahi, and what already mentioned Dr. Praga, our expert, national international expert, they visited, and they mentioned we have strong political commitment, leadership, we have operational plan, medical college supporting, we have management information system, our motivated workforce, and community clinic also contributing, and we have SKKRC very dedicated referral center, and operational research also ongoing. Still we have some challenges, case from non-endemic upazila. Every year we find some case from non-endemic upazila. Say
Nalitabari Upajala, it is the Sherpur district. Sherpur neither non-endemic, Upajala neither endemic, but new case we received from Nalitabari. So that it indicates how it goes to here, maybe tribal history, maybe other, anyway, transmission is going on that community. So our non-endemic Upajala, when they report any case, we have outbreak investigation and management team at the central level. Even in the district level, they went there and they search, they investigate, and they also applied measure. They do IRS, they find any contact tracing and identified more cases. So I am also at the end of the presentation. So at this stage, I want to say again surveillance. So what we expect? We expect, I agree with Director Sir, maybe there is huge patient queue, we are busy, but Kala-Azar, you know better, we learn from you, it is chronic, a fever is irregular, and even when Kala-Azar is established, there is no fever. That is, Professor Benazir Ahmed sir, he said one day he has a chief investigator, 100 case detect from his simple size because they have no fever. Sister, they maintain it 96, but they have spleen enlargement, they have other all sign symptoms. So Kala-Azar fever is with the disease, but when disease established, that time they have no fever, and it is mild, irregular, and patient also they are neglected. So early case detection is the challenge. It is a challenge. So and we have challenge also investigation or confirmation, because RDT is the rapid diagnostic screening test. It is not confirmatory. Some false, some true here also. So we need to confirmation by PCR or LD body. So these two things is also not well established in Bangladesh. Currently, we are facing very challenge for confirmation of relapse, because we have significant number of relapse. But even Mymensingh Medical College, sir, the splenic puncture or bone marrow, and after then microscopy LD body, it's very challenge. Some of our patients, they did it popular privately. So we need this in here. It is supported from here. We will be very much grateful. So সার্ভিলেন্স আমরা এস্টাবলিশ করতে চাই। আমি আমার ফোন নাম্বার এখন একটু শেয়ার করতে চাই। Okay sir, please, if you note, my official number is 0170 9644 399. Dr. Naim, WHO, SMO. Sir, please, this is my number 01709644 I will be grateful if I find any call from you to support the Kala-Azar program. Telling about the surveillance, we have passive surveillance, we have DHS2, real-time DHS2, we get data from here, and we do active surveillance in the community by index case. If you are seeing the household of the cases, and we go to here, and we go also to the
surrounding household. As sandfly is low flyer, they do not fly too much. We also visit limited houses, about 100 houses we visit. And we have flowchart from the community, from USC, from health facility, how we will diagnose the cases and we get the cases. So I want to thank you, all of you, and very much grateful for giving the opportunity to me. Thank you, sir.